আমার মেয়ে মারুয়া আমাকে দুবাই বিমানবন্দরে একা ফেলে চলে গেল। আমার কাছে কোনো ফোন ছিল না, কোনো মানিব্যাগ ছিল না, এমনকি ঝগড়ার পর আমার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না। সে আমার চোখের সামনেই আমার টিকিট বাতিল করে দিল এবং তারপর চলে গেল। আমি সেখানে স্থবির ও দিশেহারা হয়ে দাঁড়িয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তখনই নিখুঁত মার্জিত স্যুট পরা এক ব্যক্তি আমার কাছে এগিয়ে এলেন এবং নিচু স্বরে আমার কানে কানে বললেন, ভান করুন যে আপনি আমার স্ত্রী, আমার ড্রাইভার আসছে। যখন আমি তার সাথে গাড়িতে উঠলাম, আমি তার শীতল কণ্ঠস্বর শুনতে পেলাম, আপনার মেয়ে অনুতপ্ত হবে। মাত্র ১ ঘণ্টা আগে সবকিছু আমার চারপাশে ঘুরপাক খাচ্ছিল। আমি মারওয়ার সাথে এয়ারপোর্টের লাউঞ্জে দাঁড়িয়েছিলাম, দুবাইতে ১ সপ্তাহের ছুটি কাটিয়ে কায়রোতে ফিরে যাওয়ার কথা বলছিলাম। সে সারা সকাল খুব উত্তেজিত ছিল, প্রতি মিনিটে তার ফোনের দিকে তাকাচ্ছিল। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম কোনো সমস্যা আছে কিনা, সে আমার ওপর ফেটে পড়ল। সে বলল যে আমি তার জীবনে হস্তক্ষেপ করছি, হোটেলে তার বন্ধুদের সামনে তাকে লজ্জিত করেছি এবং আমি তার প্রজন্ম সম্পর্কে কিছুই বুঝি না। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠস্বর পরিস্থিতিকে আরও খারাপ করে দিল। সে সবার সামনে আমার দিকে চিৎকার করে বলল, তুমি আমার উপর একটা বোঝা মা, এক ভারী বোঝা যা আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার শরীরে এক ধাক্কা অনুভব করলাম। এটি আমার চেনা সেই মেয়ে নয়। মারুয়াকে আমি তার বাবার মৃত্যুর পর গত ১০ বছর ধরে একা বড় করেছি। মারুয়া বলতো যে আমি তার চেনা সবচেয়ে শক্তিশালী নারী, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সম্পূর্ণ অপরিচিত ছিল। তার চোখ এমন এক ক্রোধে ভরা ছিল যা আমি আগে কখনো দেখিনি। আমি উত্তর দেওয়ার আগেই সে আমার আঙুলের মাঝখান থেকে আমার হ্যান্ডব্যাগটি ছিনিয়ে নিল। তাতে আমার ফোন, মানিব্যাগ, পাসপোর্ট, ক্রেডিট কার্ড সবই ছিল। আমি তার নাম ধরে চিৎকার করলাম, কিন্তু সে ফিরে তাকালো না। সে সরাসরি এয়ারলাইন্সের ডেস্কে গিয়ে কর্মীর সাথে কথা বলতে শুরু করল। আমি দেখলাম সে দূর থেকে আমার দিকে আঙুল তুলে দেখাচ্ছে। আমি দেখলাম কর্মীটি আমার দিকে এক অদ্ভুত নজরে তাকালো। কয়েক মিনিট পর সে ফিরে এলো এবং আমার মুখে একটি কাগজ ছুঁড়ে মারল। আমি তোমার টিকিট বাতিল করে দিয়েছি, আমি তোমার সাথে ভ্রমণ করব না, নিজের ফেরার পথ নিজেই খুঁজে নাও। আমি তার পিছু নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার পা দুটো খুব ভারী হয়ে গিয়েছিল। আমি দেখলাম সে সিকিউরিটি গেটের দিকে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমার ব্যাগ তার সাথে, আমার পুরো জীবন তার সাথে। আমি জনাকীর্ণ হলের মাঝখানে শত শত মানুষের মাঝে দাঁড়িয়েছিলাম, কিন্তু এর আগে কখনো নিজেকে এতটা একা মনে হয়নি। এটা কিভাবে হলো? কিভাবে একটি সাধারণ পারিবারিক সফর দুঃস্বপ্নে পরিণত হলো? আমার পকেটে ৫ দিরহামও ছিল না। আমি দুবাইতে কাউকে চিনি না, এমনকি সাহায্যের জন্য কাউকে ফোনও করতে পারছিলাম না। আতঙ্ক সত্ত্বেও আমি বাস্তবসম্মতভাবে চিন্তা করতে শুরু করলাম। আমাকে মিশরীয় দূতাবাসে যেতে হবে, কিন্তু সেটি কোথায়, আর টাকা ছাড়া আমি সেখানে কিভাবে পৌঁছাব? আমাকে বিমানবন্দরের কর্মীদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করতে হবে, কিন্তু আমি কি বলবো? আমার মেয়ে আমার ব্যাগ চুরি করে আমাকে ফেলে চলে গেছে, কে এটা বিশ্বাস করবে? আমি অনুভব করলাম চোখের জল চোখ পুড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি এখানে এই সব মানুষের সামনে কাঁদতে অস্বীকার করলাম, অন্তত এখন নয়। আমি যখন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছিলাম, তখন লক্ষ্য করলাম কয়েক মিটার দূরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তিনি লম্বা ছিলেন, দামি ধূসর রঙের স্যুট পরেছিলেন। তার কালো চুলগুলো খুব যত্ন করে পেছনে আঁচড়ানো ছিল এবং সানগ্লাস তার চোখ ঢেকে রেখেছিল। তিনি আমাকে পর্যবেক্ষণ করছিলেন। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু অপরিচিতদের দৃষ্টি নিয়ে দুশ্চিন্তা করার মতো অবস্থায় আমি ছিলাম না। আমাকে একটি পরিকল্পনার কথা ভাবতে হবে, যে কোনো কিছু। হঠাৎ তিনি আত্মবিশ্বাসী পদক্ষেপে আমার কাছে এগিয়ে এলেন। তার হাঁটার ভঙ্গিতে আভিজাত্য ও প্রভাবের ছাপ ছিল। তিনি সরাসরি আমার সামনে থামলেন এবং নিচু স্বরে শান্ত কিন্তু দৃঢ়ভাবে আমার কানে কানে বললেন, ভান করুন যে আপনি আমার স্ত্রী, আমার ড্রাইভার আসছে, এখন কোনো প্রশ্ন করবেন না। তার সুগন্ধি ছিল খুব দামি এবং তার কণ্ঠে এমন এক সুর ছিল যে আদেশ দিতে এবং তা পালন করাতে অভ্যস্ত। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, যা ঘটছে তা বুঝতে পারছিলাম না। আমি উত্তর দেওয়ার আগেই তিনি আলতো করে কিন্তু দৃঢ়ভাবে আমার হাত ধরলেন এবং প্রস্থানপথের দিকে নিয়ে যেতে লাগলেন। আপনি কে? আপনি কি চান? আমি ফিসফিস করে বললাম, আমার কণ্ঠ ভয়ে ও বিভ্রান্তিতে কাঁপছিল। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু হাঁটতে থাকলেন। মানুষ আমাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু কেউ অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছিল না। শুধু একজন স্বামী স্ত্রী বিমানবন্দর ত্যাগ করছে। আমি আপনাকে সাহায্য করছি। আপনার মেয়ের সাথে যা ঘটেছে তা আমি দেখেছি। আপনার সাহায্যের প্রয়োজন হবে এবং আমি তা দিতে পারি। তার কণ্ঠ শান্ত কিন্তু চূড়ান্ত ছিল। তবে আপনাকে এখন আমার ওপর বিশ্বাস রাখতে হবে, মাত্র 1 ঘণ্টার জন্য হলেও।
আমার বেঁচে থাকার সব প্রবৃত্তি চিৎকার করে বলছিল যে এটি ভুল, আমার একজন অপরিচিত ব্যক্তির সাথে যাওয়া উচিত নয়। কিন্তু আমার কাছে আর কী বিকল্প ছিল? কাগজ ছাড়া, টাকা ছাড়া, ফেরার কোনো উপায় ছাড়া বিমানবন্দরে পড়ে থাকা? যতক্ষণ না কোনো নিরাপত্তারক্ষী এসে আমার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে, ততক্ষণ অপেক্ষা করা? অন্তত এই লোকটিকে ধনী এবং সম্মানিত মনে হচ্ছিল, এবং তিনি স্পষ্ট মিশরীয় টানে আরবি বলছিলেন। হয়তো তিনি সত্যিই সাহায্য করতে চেয়েছিলেন, অথবা হয়তো আমি নিজেকেই ঠকাচ্ছিলাম, কারণ আমার কোনো উপায় ছিল না। আমরা এক্সিট গেটে পৌঁছলাম, যেখানে একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি অপেক্ষা করছিল, এমন গাড়ি যা আমি সিনেমা ছাড়া দেখিনি। ড্রাইভার পেছনের দরজা খুলে দিল এবং লোকটি আমাকে আগে প্রবেশ করার ইশারা করলেন। আমি এক মুহূর্ত ইতস্তত করে উঠে পড়লাম। তিনি আমার পাশে বসলেন এবং এক মসৃণ গতিতে দরজা বন্ধ করে দিলেন। গাড়িটি ছিল শীতল, আরামদায়ক এবং বাইরের দুবাইয়ের প্রচণ্ড তাপ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমি আমার নিচে নরম চামড়ার সিট এবং দামি কাঠের গন্ধ অনুভব করলাম। তিনি তার সানগ্লাস খুলে আমার দিকে তীক্ষ্ণ কালো চোখে তাকালেন। তার চেহারা কঠোর কিন্তু সুদর্শন ছিল, এবং চোখের চারপাশে হালকা ভাঁজ বুঝিয়ে দিচ্ছিল যে তার বয়স 40-এর কোঠায়। আমার নাম মেধাত, তিনি সহজভাবে বললেন। আর এখন আপনার নাম জানার আমার প্রয়োজন নেই। আমার যা জানা দরকার তা হল, আপনি কি আপনার মেয়েকে তার কাজের জন্য অনুতপ্ত হতে দেখতে চান? তার কথাগুলো অদ্ভুত ছিল, কিন্তু তার বলার ভঙ্গি আমার পিঠে এক শিহরণ জাগিয়ে দিল। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম। আমার কণ্ঠস্বর খুব ক্ষীণ ছিল। তিনি এক শীতল হাসি হাসলেন, যা তার চোখ পর্যন্ত পৌঁছাল না। আমি বলতে চাচ্ছি যে আমি সব কিছু দেখেছি। আমি দেখেছি কিভাবে আপনার মেয়ে সবার সামনে আপনাকে অপমান করল। আমি দেখেছি কিভাবে সে আপনাকে সবকিছু ছাড়িয়ে ফেলে গেল। আর আমি ঠিক জানি মারওয়াকে, সে কার সাথে গোপনে দেখা করে এবং আপনার উপর তার রাগের আসল কারণ কি। আমি অনুভব করলাম আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। সে আমার মেয়ের নাম জানল কিভাবে? সে কিভাবে জানল যে সে কারো সাথে দেখা করে? এই লোকটা কে? আপনি ভয় পাচ্ছেন, এবং এটি স্বাভাবিক, কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমি আপনার শত্রু নই। আমি কেবল এমন একজন ব্যক্তি যে সন্তানদের তাদের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতে দেখা ঘৃণা করে। আর আপনার মেয়ে যে ভুল করেছে তার মাত্রা বোঝানোর মতো উপায় আমার আছে। গাড়িটি একটি প্রশস্ত রাস্তায় মোড় নিল এবং জানালা দিয়ে শহরটি দ্রুত চলে যাচ্ছিল। আমাকে এখন যে প্রশ্নের উত্তর দিতে হবে তা হল, আপনি কি দূতাবাসের সাহায্যে কয়েকদিনের অপমান সহ্য করে পরাজিত হয়ে কায়রো ফিরতে চান, নাকি আপনি আপনার মর্যাদা ও শক্তি নিয়ে ফিরতে চান এবং আপনিই হবেন সেই ব্যক্তি যে নিয়ম তৈরি করবে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার মাথা ঘুরছিল এবং হার্টবিট পাগলের মতো চলছিল। আমার ভেতরের একটি অংশ চিৎকার করে বলছিল যে এই সব ভুল, কিন্তু অন্য একটি অংশ, আরও গভীর এবং অন্ধকার অংশ, আরও শুনতে চাইছিল। আমি চেয়েছিলাম মারওয়া অনুতপ্ত হোক। আমি চেয়েছিলাম সে আমার ব্যথার কিছুটা হলেও অনুভব করুক। আপনি আসলে কে? আমি অবশেষে জিজ্ঞেস করলাম। এবার আমার কণ্ঠ অনেকটা স্থির। তিনি জানালার বাইরে তাকালেন এবং তার হাসি কিছুটা চওড়া হলো। আমি একজন ব্যবসায়ী, 8টি দেশে আমার কোম্পানি আছে, আর আমি যখন কোনো স্পষ্ট অন্যায় দেখি তখন তা কখনো ভুলি না। আজ এয়ারপোর্টে আমি যা দেখেছি তা ছিল এক চরম অন্যায়। তিনি আবার আমার দিকে তাকালেন এবং তার চোখ এমন কিছুতে পূর্ণ ছিল যা আমি ব্যাখ্যা করতে পারছিলাম না। হয়তো এটি প্রতিশোধ ছিল, অথবা আরও জটিল কিছু। আর এখন আপনি আমার গাড়িতে আমার সুরক্ষায় আছেন, এবং আমরা একসাথে দেখব পরিস্থিতি কিভাবে এগোয়। আপনার মেয়ে কল্পনাও করতে পারবে না তার সাথে খুব শীঘ্রই কি হতে চলেছে। শহরের মাঝখানে একটি বিশাল হোটেলের সামনে গাড়ি থামল, একটি কাচের টাওয়ার যা আকাশ ছুঁয়েছে। হোটেলের প্রবেশপথ কালো স্যুট পরা রক্ষীদের দ্বারা পূর্ণ ছিল এবং রোদের সব কিছু চকচক করছিল। মেধাত প্রথমে নামলেন এবং তারপর আমার দিকে হাত বাড়িয়ে দিলেন, যেন আমরা সত্যিই ছুটিতে আসা এক দম্পতি। সব কিছু খুব দ্রুত ঘটছিল, আমি পরিষ্কারভাবে চিন্তাও করতে পারছিলাম না। আমরা সেই বিলাসবহুল লবিতে প্রবেশ করলাম, যেখানে ছাদ থেকে ক্রিস্টালের ঝাড়বাতি ঝলছিল এবং মার্বেল মেঝে আয়নার মতো সব কিছু প্রতিফলিত করছিল। রিসেপশনিস্ট এক চওড়া হাসি নিয়ে আমাদের কাছে এগিয়ে এলেন। মিস্টার মেধাত, ফিরে আসার জন্য স্বাগতম। আপনার পরিচিত স্যুটটি তৈরি আছে, তিনি পেশাদার ইংরেজিতে বললেন। মেধাত না হেসেই মাথা নাড়লেন এবং তাকে একটি চকচকে কালো কার্ড দিলেন। পরিচয়পত্র বা বুকিং নিয়ে কোনো কথা হল না, সব কিছু আগে থেকেই প্রস্তুত ও গোছানো ছিল। আমার মনে হলো আমি সম্পূর্ণ ভিন্ন এক জগতে প্রবেশ করেছি, যার নিয়ম আমার জানা নেই। আমরা কাঁচের লিফটে উঠলাম এবং নিচে শহরটি ছোট হয়ে আসছিল। মেধাত একটি কথাও বললেন না,
কেবল পকেটে হাত দিয়ে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। যখন লিফটের দরজা ৮০ তলায় খুলল, আমি শ্বাস নিতে পারছিলাম না। তিনি আমাকে একটি দীর্ঘ আবছা আলোকিত করিডোর দিয়ে নিয়ে গেলেন যতক্ষণ না আমরা একটি বিশাল ডবল দরজার কাছে পৌঁছালাম। তিনি কার্ড দিয়ে দরজা খুললেন এবং আমাকে আগে প্রবেশ করতে ইশারা করলেন। স্যুটটি কায়রোতে আমার পুরো অ্যাপার্টমেন্টের চেয়েও বড় ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত জানালা দিয়ে পুরো শহর দেখা যাচ্ছিল। বেজ এবং সোনালি রঙের দামি আসবাবপত্র, দেয়ালে বড় বড় পেইন্টিং, আর কোনায় একটি টেবিলে তাজা ফল এবং ঠান্ডা পানির বোতল রাখা ছিল। বসুন, তিনি আদেশের স্বরে কিন্তু কর্কশ নয় এমনভাবে বললেন। তিনি একটি বড় সোফার দিকে ইশারা করলেন। আমি ধীরে ধীরে বসলাম। আমার পুরো শরীর টানটান হয়েছিল। আমি জানতাম না আমার কি করা বা বলা উচিত। তিনি উল্টো দিকের সোফায় বসলেন, এক পায়ের ওপর অন্য পা তুলে বসলেন, যিনি নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত। এখন আসুন স্পষ্টভাবে কথা বলি। আমি জানি আপনার মনে হাজারো প্রশ্ন আছে এবং আমি সেগুলোর কয়েকটির উত্তর দেব, কিন্তু প্রথমে আপনাকে জানতে হবে মারওয়া আসলে কে এবং সে আপনার কাছে কি লুকিয়ে রাখছে। তিনি তার পকেট থেকে ফোন বের করলেন, কয়েকবার স্ক্রিনে চাপ দিলেন এবং তারপর সেটি আমার দিকে ঘুরিয়ে ধরলেন। সেখানে মারওয়ার সাথে এক যুবকের ছবি ছিল যাকে আমি চিনি না। তারা একটি বিলাসবহুল ক্যাফেতে বসে হাসাহাসি করছিল। অন্য একটি ছবিতে সে মারওয়ার হাত ধরেছিল। আমি আমার বুকে এক তীব্র টান অনুভব করলাম। এটি কে? আমি কাঁপানো গলায় জিজ্ঞেস করলাম। তার নাম শরীফ, একজন কুয়েতি ব্যবসায়ীর ছেলে যে ৩ বছর ধরে দুবাইতে থাকে। মারোয়া তাকে ৬ মাস ধরে ইন্টারনেটের মাধ্যমে চেনে। আপনারা দুজনে মিলে যে এই ট্রিপে এসেছেন, এটি কেবল পারিবারিক ছুটি ছিল না। এটি ছিল আপনার অজান্তেই তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ। তার কথাগুলো চড় মারার মতো লাগছিল। গত সপ্তাহে প্রতিদিন সে তার সাথে দেখা করেছে, যখন আপনি ভেবেছিলেন সে কেনাকাটা করছে বা হোটেলে বিশ্রাম নিচ্ছে। আর সেই ছেলেটিই তাকে বুঝিয়েছে যে আপনি তার সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। আপনি একজন বোঝা এবং নিজের জীবন বাঁচানোর জন্য তার উচিত আপনার থেকে মুক্তি পাওয়া। আমার মনে হলো ঘরটি আমার চারপাশে ঘুরছে। সে এই সব কীভাবে জানল? সে এই ছবিগুলো কিভাবে পেল? আপনি তার ওপর গোয়েন্দাগিরি করছেন? আমি জিজ্ঞেস করলাম এবং বুঝতে পারছিলাম না আমি রাগ করছি নাকি অবাক হচ্ছি। তিনি নির্লিপ্তভাবে কাজ ঝাঁকালেন। আমি কারো ওপর গোয়েন্দাগিরি করি না, কিন্তু আমার একটি বিশেষায়িত নিরাপত্তা কোম্পানি আছে এবং সব জায়গায় আমার যোগাযোগ আছে। বিমানবন্দরে সেই দৃশ্য দেখার পর আপনার এবং আপনার পরিবার সম্পর্কে সব কিছু জানতে আমার মাত্র একটি ফোন কল লেগেছে। তিনি ফোনটি আমাদের মাঝখানে টেবিলের ওপর রাখলেন। মারোয়া কেবল একজন বিদ্রোহী মেয়ে নয়, সে এমন এক ধনী যুবকের প্রভাবে পড়েছে যে জানে কিভাবে সরল মেয়েদের ব্যবহার করতে হয়। আমি কথা বলতে পারছিলাম না। গত ১০ বছরে আমি যা কিছু করেছি সব ত্যাগ। তার বাবার মৃত্যুর পর তাকে ভালো জীবন দেওয়ার জন্য আমার প্রতিটি নির্ঘুম রাত, সবকিছুর এই শেষ হল যে সে আমাকে একজন অপরিচিতের জন্য ধোঁকা দিল। আপনি আমাকে এইসব কেন বলছেন এবং কেন সাহায্য করছেন? আমি জিজ্ঞেস করলাম এবং প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকালাম। তার চোখে এক কঠোরতা ছিল, এমন কিছু যা বলছিল যে তিনি জীবনে অনেক কষ্ট দেখেছেন। কারণ ১৫ বছর আগে আমার মায়ের সাথে আমিও একই কাজ করেছিলাম। তিনি আরও শান্ত গলায় বললেন, আমি একজন বোকা বিদ্রোহী যুবক ছিলাম। আমি ভেবেছিলাম অর্থ এবং সাফল্য মানেই আমি তার চেয়ে বড়। আমি তাকে অবহেলা করেছি, অপমান করেছি। আর যখন তিনি অসুস্থ হলেন, আমি তার পাশে ছিলাম না। আমি লন্ডনে ব্যবসায়িক সফরে থাকাকালীন তিনি মারা যান। আমি এমনকি জানাজায় সময় মতো পৌঁছাতে পারিনি। তিনি এক মুহূর্ত থামলেন এবং মুখে হাত বুলিয়ে নিলেন। সেদিন থেকে আমি শপথ করেছি যে আমি অন্য কোনো মাকে কিছু না করে এই অপমান সহ্য করতে দেব না। আমি অনুভব করলাম অশ্রু চোখ পুড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি সেগুলো পড়তে দিলাম না। আপনি আমাকে দিয়ে কি করাতে চান? আমি ফিসফিস করে বললাম। তিনি এক টুকরো হাসি হাসলেন। কিছুই না, আমি সব কিছু করব। আমি চাই আপনি 2 দিন এই স্যুটে থাকুন। আমি সব কিছুর যত্ন নেব, খাবার, পোশাক, আপনার যা প্রয়োজন সব। আর এই 2 দিনের মধ্যে আমি মারোয়ার জন্য এমন এক শিক্ষা সাজাব যা সে কখনো ভুলবে না। কিসের শিক্ষা? আপনি কি বোঝাতে চাইছেন? আমি উদ্বেগের সাথে জিজ্ঞেস করলাম। আমি তাকে আঘাত করব না, যদি আপনি সেটাই ভাবেন, কিন্তু আমি তাকে তার করা ভুলের মাত্রা অনুধাবন করাব। আমি তাকে সেই মায়ের মূল্য বোঝাব যাকে সে অবহেলা করেছে।
আর যখন সে আপনার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে আসবে তখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করতে চান। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং বিশাল জানালার দিকে হাঁটতে লাগলেন। আরও একটি বিষয় আপনার জানা উচিত, শরীফ কেবল সাধারণ কোনো ধনী যুবক নয়, তার পরিবার পরিচিত এই জন্য যে তারা মেয়েদের ব্যবহার করে এবং কাজ শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়, আর আমি আপনার মেয়েকে তাদের একজন শিকার হতে দেব না। আমি কি তার সব কথা বিশ্বাস করছিলাম? আমি নিশ্চিত ছিলাম না। কিন্তু আমার কাছে আর কি বিকল্প ছিল? আমার কাছে কিছুই ছিল না। টাকা নেই, ফোন নেই, ফেরার পথ নেই। আর আমার ভেতরের একটি অংশ, যে অংশটি বিমানবন্দরে অপমানের জ্বালা অনুভব করছিল, সে চেয়েছিল মারোয়া অনুতপ্ত হোক। চেয়েছিল সে বুঝুক যে সে ভুল করেছে। হয়তো এটি ভুল ছিল, হয়তো আমি জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত নিচ্ছিলাম। কিন্তু আমি মাথা নাড়লাম। ঠিক আছে, 2 দিন। কিন্তু যদি আমার মনে হয় আপনি তাকে বা কাউকে আঘাত করবেন, আমি নিজেই পুলিশে খবর দেব। তিনি ছোট করে হাসলেন। আপনার পুলিশের প্রয়োজন হবে না, আর আমাকে বিশ্বাস করুন, তার কোনো শারীরিক ক্ষতি হবে না। কেবল সম্মান এবং নম্রতার একটি ছোট পাঠ দেওয়া হবে। তিনি ঘরের দরজার দিকে এগিয়ে গেলেন। আমি 1 ঘন্টার মধ্যে আপনার জন্য কিছু পোশাক পাঠাবো, আর রুম সার্ভিস থেকে আপনার যা ইচ্ছা অর্ডার করবেন। যা কিছু প্রয়োজন শুধু চাইবেন। আপনি এখন আমার অতিথি, আর আমার অতিথিদের কিছুর অভাব হয় না। বের হওয়ার আগে তিনি শেষবারের মতো ঘুরে তাকালেন। আর জানালা থেকে দূরে থাকবেন। আমি চাই না কেউ আপনাকে দেখুক। আনুষ্ঠানিকভাবে আপনি আমার স্ত্রী, যিনি কায়রো থেকে এইমাত্র এসেছেন। বুঝেছেন? আমি আবার মাথা নাড়লাম, এবং তিনি বেরিয়ে গিয়ে শান্তভাবে দরজা বন্ধ করে দিলেন। আমি এই বিলাসবহুল স্যুটে একা রয়ে গেলাম। চারপাশে এত ঐশ্বর্য, কিন্তু আমি আগে কখনো নিজেকে এতটা দিশেহারা মনে করিনি। আমি সোফায় বসে মাথায় হাত দিলাম। আমি এইমাত্র কি করলাম? আমি কি একজন অপরিচিত ব্যক্তির হাতে আমার ভাগ্য তুলে দিলাম, কেবল কারণ সে আমার মেয়ের ওপর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে? যদি এই সব একটি ফাঁদ হয়, যদি সে নিজেই আসল বিপদ হয়? কিন্তু বিমানবন্দরে মারোয়ার চিৎকার করে বলা কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছিল না। আমার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ছবি, শীতল হাসি দিয়ে আমার টিকিট বাতিল করার ছবি। না, ওটা আমার মেয়ে ছিল না, ও অন্য কেউ ছিল। আর হয়তো মেধাত ঠিকই বলেছেন, হয়তো ওর একটি শিক্ষার প্রয়োজন ছিল। আমি কি সঠিক কাজ করছিলাম? আমি একই জায়গায় বসে জানালা দিয়ে শহরের দিকে তাকিয়ে ভাবছিলাম। দুপুরের রোদে দুবাই ঝলমল করছিল, এবং আমি এক রহস্যময় প্রতিশোধের প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে একজন অপরিচিত লোকের সাথে এই বিলাসবহুল হোটেলে আটকা পড়েছিলাম। দরজায় হালকা টোকা পড়ল, এবং একজন মহিলাকর্মী দামি দোকানগুলোর বড় বড় ব্যাগ নিয়ে প্রবেশ করলেন। তিনি সেগুলো বিছানার উপর রেখে বিনীতভাবে হাসলেন এবং কোনো কথা না বলে বেরিয়ে গেলেন। আমি কাঁপানো হাতে ব্যাগগুলো খুললাম। সেগুলো পোশাকে ঠাসা ছিল, ফ্রক, প্যান্ট, শার্ট, সবই একদম আমার মাপের। সে আমার মাপ জানল কিভাবে? সে কি অনুমান করেছিল, নাকি তার কাছে সেটি জানারও কোনো উপায় ছিল? প্রতিটি পোশাক ছিল মার্জিত এবং দামি, এমন পোশাক যা আমি নিজের জন্য কখনো কিনিনি। আমি একটি নতুন হ্যান্ডব্যাগও পেলাম, এবং তার ভেতরে একটি মোবাইল ফোন ছিল। আমি সাবধানে সেটি বের করলাম। এটি চালু ছিল এবং ব্যবহারের জন্য প্রস্তুত। সেখানে পরিষ্কার হাতের লেখায় একটি ছোট চিরকুট ছিল। এটি কেবল আমার সাথে যোগাযোগের জন্য ব্যবহার করুন। আমার নম্বর মেধাত নামে সেভ করা আছে। অন্য কাউকে কল করবেন না। আমার বুকের ভেতর রাগ ধিকি ধিকি জ্বলছিল। ও নিজেকে কি মনে করে যে আমাকে এভাবে আদেশ দিচ্ছে যেন আমি ওর সম্পত্তি? কিন্তু সেই রাগ দ্রুতই জল হয়ে গেল যখন আমি বুঝতে পারলাম যে আমার কাছে সত্যিই অন্য কোনো উপায় নেই। আমার কাছে এমন কোনো ফোন নাম্বার মুখস্থ ছিল না যা দিয়ে কারো সাহায্য চাইব, কেবল মারোয়ার নম্বর ছাড়া। আর ওই শেষ ব্যক্তি যাকে আমি এখন ফোন করতে চাইতাম। আমি ফোনটা খুললাম এবং দেখলাম মেধাতের একটা মেসেজ এসেছে। আরামদায়ক কিছু পড়ে নাও, আমরা 1 ঘন্টা পর বেরোব, তৈরি থেকো। কোথায় বেরোব? কেন? কিন্তু আমার উত্তর দেওয়ার বা প্রশ্ন করার সাহস হল না। আমি একটা সাধারণ হালকা নীল রঙের লম্বা হাতার জামা বেছে নিলাম এবং বাথরুমে ঢুকলাম। বাথরুমটা একাই কায়রোতে আমার শোবার ঘরের চেয়ে বড় ছিল, সাদা মার্বেল আর বিশাল বিশাল আয়নায় ঘেরা। আমি দ্রুত গোসল করে নিলাম। গরম জল আমার শরীরের সব ক্লান্তি আর মানসিক চাপ ধুয়ে দিচ্ছিল। আমি জামাটা পরলাম এবং আয়নায় নিজেকে দেখলাম। আমাকে একদম অন্যরকম লাগছিল, যেন অন্য কোনো মানুষ। আমি কি সেই একই নারী যে 1 সপ্তাহ আগে কায়রো ছেড়ে এসেছিলাম, নাকি আমার ভেতরের কিছু একটা চিরতরে বদলে গিয়েছিল? ঠিক 1 ঘন্টা পর আবার দরজায় টোকা পড়ল। মেধাত এবার গাঢ় নীল রঙের স্যুট পরেছিলেন। তাকে আগের চেয়েও বেশি গম্ভীর দেখাচ্ছিল।
তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং অনুমোদনের ভঙ্গিতে মাথা নাড়লেন। বেশ, আমরা যা করতে যাচ্ছি তার জন্য তোমাকে একদম ঠিকঠাক লাগছে। তিনি শীতল গলায় বললেন, কিসের জন্য ঠিকঠাক লাগছে? আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম, নিজের ভেতরে যতটা সাহস ছিল তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করে। এমন এক জায়গায় যা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে। শুধু আমাকে অনুসরণ করো আর বেশি কথা বলো না, সবকিছু আমাকে সামলাতে দাও। আমরা লিফটে করে নিচে নামলাম এবং হোটেলের বাইরে এলাম, যেখানে সেই একই কালো গাড়িটা অপেক্ষা করছিল। আমরা গাড়িতে উঠলাম এবং গাড়িটি দুবাইয়ের ব্যস্ত রাস্তা দিয়ে চলতে শুরু করল। আমি আর চোখে তাকে দেখছিলাম। তিনি আমার পাশে একদম শান্ত হয়ে বসে জানালার বাইরে তাকিয়েছিলেন, যেন কোনো সাধারণ ভ্রমণে বের হয়েছেন। আপনি কি বলবেন আমরা কোথায় যাচ্ছি? নীরবতা সইতে না পেরে আমি অবশেষে জিজ্ঞেস করলাম। তিনি আমার দিকে ফিরলেন এবং সেই শীতল হাসিটা আবার ফিরে এলো। আমরা আমার এক বন্ধুর কাছে যাচ্ছি, যার এই শহরে বড় একটা পাবলিক রিলেশনস বা জনসংযোগ কোম্পানি আছে। সে মারওয়া আর শারিফের ব্যাপারে কিছু তথ্য ছড়াতে আমাদের সাহায্য করবে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। তথ্য ছড়ানো? আপনি কি বোঝাতে চাইছেন? আমার কণ্ঠ উদ্বেগে ভরা ছিল। চিন্তা করো না, আমরা তাকে দুনিয়ার সামনে বেইজ্জত করব না। আমরা শুধু এটা নিশ্চিত করব যেন শরীফ আর তার পরিবার ঠিকঠাক জানতে পারে যে তাদের ছেলে কার সাথে মেলামেশা করছে। আর আমরা এটাও নিশ্চিত করব যেন মারওয়া বুঝতে পারে যে ওর ওপর নজর রাখা হচ্ছে এবং ওর কাজের পরিণাম আছে। তিনি একটু থামলেন। আর আমরা এটাও নিশ্চিত করব যেন ও জানে যে তুমি অতটা একা নও যতটা ও ভেবেছিল। তোমার পাশে দাঁড়ানোর মতো আর তোমাকে রক্ষা করার মতো কেউ আছে। কিন্তু এতে তো শারিফের সাথে ওর সম্পর্ক ভেঙে যাবে, আমি বললাম। তবে আমি নিশ্চিত ছিলাম না এটা আমার প্রকৃত উদ্বেগ নাকি নিছক অপরাধবোধ। ঠিক তাই, আর এটাই আমাদের লক্ষ্য। প্রতারণা আর ছলনার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক আরও ক্ষতি করার আগে শেষ হওয়া উচিত। তার কণ্ঠস্বর ছিল অকাট্য। মারওয়া এখন ভাবছে সে স্বাধীন, সে তোমার থেকে মুক্তি পেয়েছে, সে তার জীবন নিজের মতো করে কাটাতে পারবে। কিন্তু 2 দিনের মধ্যে সে বুঝতে পারবে যে স্বাধীনতা মানে আপনজনকে ছেড়ে চলে যাওয়া নয়, বরং তাদের প্রতি দায়িত্ব পালন করা। আমরা অন্য একটা টাওয়ারে পৌঁছালাম। এবার একটা বিশাল অফিস টাওয়ার। আমরা 15 তলায় উঠলাম, যেখানে কাচের দেয়াল ঘেরা এক বিশাল অফিস ছিল, যেখান থেকে পুরো শহর দেখা যাচ্ছিল। 30 এক লোক আমাদের স্বাগত জানালেন। তিনি সাদা শার্ট আর কালো প্যান্ট পরা ছিলেন এবং চুলগুলো খুব পরিপাটি করে আঁচড়ানো ছিল। মেধাত, বন্ধু আমার, কতদিন পর দেখা, তিনি উৎসাহের সাথে বললেন এবং তাকে জড়িয়ে ধরলেন। এশাম, এত দ্রুত আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ, মেধাত উত্তর দিলেন এবং আমার দিকে ইশারা করলেন। ইনি সেই ভদ্রমহিলা যার কথা তোমাকে বলেছিলাম। এশাম আমার দিকে তাকিয়ে এক মার্জিত হাসি দিলেন। স্বাগতম, দয়া করে বসুন। তিনি তার অফিসের আরামদায়ক চেয়ারের দিকে ইশারা করলেন। আমরা বসলাম এবং মেধাত বিস্তারিতভাবে সব বলতে শুরু করলেন। মারোয়ার কথা, শরীফের কথা আর বিমানবন্দরে যা যা ঘটেছিল সব। এশাম খুব মনোযোগ দিয়ে শুনছিলেন, মাঝে মাঝে মাথা নাড়ছিলেন আর সামনের ছোট ডায়েরিতে নোট নিচ্ছিলেন। আমার খুব অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল আমি অপরিচিতদের সামনে আমার নিজের মেয়েকেই ছোট করছি, কিন্তু আমি তাদের থামাতে পারলাম না। ঠিক আছে, পরিকল্পনা পরিষ্কার। মেধাত কথা শেষ করার পর এশাম বললেন, আমরা প্রথমে শরীফের পরিবারের কাছে একটা ব্যক্তিগত মেসেজ পাঠাবো, যেখানে মারোয়া কে এবং তার পারিবারিক অবস্থা কি তা বিস্তারিত থাকবে। আমরা এমন কিছু তথ্য যোগ করব যা তাদের এই সম্পর্কের ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য করবে। তিনি আমার দিকে ফিরলেন। আমরা তোমার বা তোমার মেয়ের সম্পর্কে খারাপ কিছু বলবো না, শুধু কিছু বাস্তব সত্য বলবো যা তাদের বোঝাবে যে এই সম্পর্ক তাদের ছেলের জন্য শুভ নয়। আর মারোয়ার কি হবে? আমি ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলাম। মারোয়াও একটা মেসেজ পাবে, এমন একটা মেসেজ যা তাকে বুঝিয়ে দেবে যে ও যা করেছে তা কেউ একজন জানে, এবং ওর এই আচরণ বিনা শাস্তিতে পার পাবে না, এশাম পেশাদার ঢঙে বললেন। তবে মেসেজটা সরাসরি কোনো হুমকি হবে না, বরং একটা সতর্কতা হবে। আমরা ওকে এটা নিয়ে চিন্তায় ফেলব যে ওর সম্মানের ক্ষতি হতে পারে। আমার বমি বমি ভাব হতে লাগল। আমি কি সত্যি এটাই চেয়েছিলাম? আমার মেয়েকে ভয় দেখাতে, ওকে দুশ্চিন্তায় ফেলতে? কিন্তু বিমানবন্দরের সেই দৃশ্যটা আবার মনে পড়ে গেল। ওর সেই চিৎকার করে বলা কথাটা যে আমি একটা বোঝা। হয়তো ওর এই অহংকার ভাঙার জন্য এই কষ্টের কিছুটা অনুভব করা প্রয়োজন ছিল। তোমরা কখন শুরু করবে? মেধাত জিজ্ঞেস করলেন। আজই।
কয়েক ঘন্টার মধ্যে সবকিছু তৈরি হয়ে যাবে, এশাম আত্মবিশ্বাসের সাথে বললেন। চমৎকার, আমাকে সব আপডেট জানাবে, মেধাত বললেন এবং উঠে দাঁড়িয়ে ইশারা করলেন যে আমাদের কাজ শেষ। আমরা এশামকে বিদায় জানিয়ে গাড়িতে ফিরলাম। হোটেলের পথে আমাদের মাঝখানে এক ভারী নীরবতা ছিল। আমি যা যা ঘটল সব হজম করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মাথায় অজস্র প্রশ্ন আর সন্দেহ ঘুরপাক খাচ্ছিল। যখন আমরা স্যুটে পৌঁছালাম, আমি সরাসরি ভেতরে গিয়ে জানালার সামনে দাঁড়ালাম এবং বিশাল শহরের দিকে তাকিয়ে রইলাম। তুমি কি অপরাধ বোধে ভুগছ? পেছন থেকে মেধাত জিজ্ঞেস করলেন। আমি তার দিকে না তাকিয়েই উত্তর দিলাম, হ্যাঁ, আর ভয়ও লাগছে। আমি তার পায়ের শব্দ কাছে আসতে শুনলাম, তারপর তাকে আমার পাশে অনুভব করলাম। অপরাধ বোধ হওয়া স্বাভাবিক, কিন্তু মনে রেখো, মারওয়াই এই সব শুরু করেছে। তুমি শুধু নিজেকে রক্ষা করছো, আর ওকে ওর নিজের হাত থেকেই বাঁচাচ্ছ। তার কণ্ঠস্বর এবার অনেকটা নরম ছিল। আর আমাকে বিশ্বাস করো, 2 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে এবং সবকিছু আবার ঠিক হয়ে যাবে। আমি আর কোনো কিছুতেই নিশ্চিত হতে পারছিলাম না। আমি শুধু এটুকু জানতাম যে আমি এমন এক খেলায় ঢুকে পড়েছি যার নিয়ম আমি বুঝি না এবং জানি না এর শেষ কোথায় হবে। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। বিশাল বিছানায় শুয়ে সিলিংয়ের কারুকার্যের দিকে তাকিয়ে রইলাম আর আমার চিন্তাগুলো এলোমেলো হয়ে ঘুরছিল। মেধার যে ফোনটা দিয়েছিলেন সেটা পাশের টেবিলে সাইলেন্ট করা ছিল, কিন্তু আমি প্রতি কয়েক মিনিট অন্তর সেটার দিকে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল এই বুঝি বেজে উঠবে। মারওয়া যদি ফোন করে, ও যদি আমাকে খোঁজে, ও যদি সত্যিই অনুতপ্ত হয়। কিন্তু কোনো ফোন এলো না, মারওয়ার কাছ থেকেও না, অন্য কারো কাছ থেকেও না। এই বিলাসবহুল স্যুটে আমি একদম একা ছিলাম, এত ঐশ্বর্যের মাঝেও যার কোনো মূল্য আমার কাছে ছিল না। ভোররাত 3টের দিকে ফোনে একটা হালকা আওয়াজ হলো। আমি বিছানা থেকে লাফিয়ে উঠে কাঁপানো হাতে ফোনটা ধরলাম। মেধাতের মেসেজ। সবকিছু পরিকল্পনা মতোই হয়েছে। মারওয়া 1 ঘন্টা আগে মেসেজ পেয়েছে এবং শরীফের পরিবারও পেয়েছে। এখন আমরা প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। একটু ঘুমিয়ে নাও, আগামীকাল লম্বা দিন। আমার শরীরে এক শিহরণ বয়ে গেল। তার মানে সব সত্যিই শুরু হয়ে গেছে। এটা আর শুধু কথা বা পরিকল্পনার মাঝে নেই, বরং বাস্তব কাজ শুরু হয়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে। আমি মারওয়ার চেহারাটা কল্পনা করার চেষ্টা করলাম যখন ও মেসেজটা পড়েছিল। ও কি ভাবছিল? ও কি ভয় পেয়েছিল, নাকি রাগে জ্বলছিল, নাকি তখনও ওর মনে হচ্ছিল যে ওই ঠিক? সকালে দরজায় হালকা টোকা শুনে আমার ঘুম ভাঙল। হোটেলের এক কর্মী বিশাল এক নাস্তার ট্রে নিয়ে এলেন। তিনি টেবিলে খাবারগুলো রেখে হাসি মুখে ইংরেজিতে ফিসফিস করে বললেন, মিস্টার মেধাত বলেছেন তিনি দুপুরে আসবেন। তারপর দ্রুত চলে গেলেন। আমি খাবারের দিকে তাকালাম, কিন্তু আমার একদম খিদে ছিল না। উত্তেজনায় আমার পেট সংকুচিত হয়ে আসছিল। আমি জোর করে কিছু ফল আর 1 কাপ চা খেলাম, তারপর সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম। ঠিক দুপুরে মেধাত দরজায় টোকা না দিয়েই ভেতরে ঢুকলেন। তার হাতে একটা চামড়ার ব্যাগ ছিল এবং তার মুখ আগের চেয়েও বেশি গম্ভীর ছিল। শুভ সকাল, তিনি আনুষ্ঠানিক গলায় বললেন। পরিস্থিতি আমার ভাবনার চেয়েও দ্রুত এগোচ্ছে। তিনি আমার সামনে বসলেন এবং ব্যাগ থেকে একটা ট্যাবলেট বের করলেন। মারওয়া গতরাতে শরীফকে 3 বার ফোন করেছে। সবগুলো ছোট কল ছিল এবং শেষ কলে এটা পরিষ্কার ছিল যে শরীফ ওকে এড়িয়ে চলছে। তিনি স্ক্রিনটা সরিয়ে আমাকে কিছু মেসেজ দেখালেন। সেগুলো মারওয়ার পাঠানো মেসেজ ছিল, যেখানে ও শরীফকে জিজ্ঞেস করছিল কেন ও এত শীতল ব্যবহার করছে এবং কি হয়েছে তা ব্যাখ্যা করতে বলছিল। শরীফের দিক থেকে কোনো উত্তর ছিল না। আপনি এই সব পেলেন কিভাবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমার নিজস্ব কিছু পদ্ধতি আছে, তিনি শীতলভাবে বললেন। আসল কথা হলো, মারওয়া এখন আতঙ্কিত হতে শুরু করেছে। শরীফের পরিবার জানতে পেরেছে যে ও এক অবিবেচক মেয়ে, যে তার মাকে বিদেশের বিমানবন্দরে একা ফেলে এসেছে এবং ওর এই আচরণ চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। তারা এখন শরীফের ওপর চাপ দিচ্ছে যেন ও এই সম্পর্ক শেষ করে দেয়, যাতে তাদের কোনো সামাজিক সম্মানহানি না হয়। আমার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি হল, একদিকে স্বস্তি আর অন্যদিকে অপরাধবোধ। আমার একটা অংশ খুশি ছিল যে মারওয়া ওর কাজের ফল পাচ্ছে, কিন্তু অন্য একটা অংশ খুব কষ্ট পাচ্ছিল, কারণ আমি ওর সম্পর্কটা নষ্ট করার কারণ ছিলাম। এখন কি হবে? আমি দ্বিধাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম। এখন আমরা চাপ আরও বাড়াবো। মারওয়া তোমার পুরনো নম্বরে অনেকবার ফোন করার চেষ্টা করেছে, কিন্তু স্বাভাবিকভাবেই ওটা তোমার কাছে পৌঁছাবে না। ও ভাবছে তুমি এখনও বিমানবন্দরে বা মিশরের দূতাবাসে আটকে আছো। ও জানে না যে তুমি এখানে আমার সাথে নিরাপদ আছো। আপনি কি ওকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চান? আমার গলায় অভিযোগের সুর ছিল। তিনি তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালেন। আমি চাই ও শিক্ষা পাক। মায়েরা কোনো খেলনা নয় যে মন চাইলে বা রাগ হলে ছুঁড়ে ফেলা যাবে। মারওয়া খুব নিষ্ঠুরতা আর অবহেলা দেখিয়েছে, এখন ওকে তার দাম চোকাতে হবে। তিনি উঠে জানালার দিকে হাঁটতে লাগলেন।
কয়েক ঘন্টার মধ্যে আমি তোমার আর ওর মধ্যে একটা সাক্ষাতের ব্যবস্থা করব, কিন্তু এখন নয়, আর ও যেভাবে ভাবছে সেভাবেও নয়। কোথায় দেখা হবে? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। জনসমক্ষে, এমন এক জায়গায় যেখানে ও আমাকে আর তোমাকে একসাথে দেখে সত্যিই অবাক হয়ে যাবে। আমি চাই ও তোমাকে দেখুক যে তুমি ভেঙে পড়নি, তুমি দিশেহারা বা পরাজিত হয়ে কোথাও পড়ে থাকোনি। আমি চাই ও দেখুক যে তোর চেয়েও বেশি গুরুত্ব দিয়ে কেউ তোর পাশে দাঁড়িয়েছে আর তোকে রক্ষা করেছে, এবং ওর এই বোকামির জন্য ও যা হারিয়েছে তা ওর ভাবনার চেয়েও অনেক বেশি। তার কথাগুলো এক অদ্ভুত শক্তিতে ভরা ছিল, যেন তিনি কোনো সম্পর্ক ঠিক করার কথা বলছেন না, বরং কোনো যুদ্ধ জয়ের কথা বলছেন। আমি ওকে ধ্বংস করতে চাই না, আমি শুধু চাই ও বুঝুক। আমি শান্ত গলায় বললাম। তিনি আমার দিকে ফিরলেন এবং প্রথমবারের মতো তার চোখে সহানুভূতির আভা দেখলাম। আর ঠিক সেটাই ঘটবে, কিন্তু মাঝে মাঝে বড় কোনো ধাক্কা খাবার পরেই মানুষ বুঝতে পারে যে সে কি হারিয়েছে। মারোয়া তোমার মূল্য ততক্ষণ বুঝবে না যতক্ষণ ও না দেখবে যে তুমি ওকে ছাড়াও চলতে পারো, এবং তুমি অতটা দুর্বল নও যতটা ও মনে করে। দিনের বাকি সময়টা খুব ধীর গতিতে কাটল। মেধাত আবার বেরিয়ে গেলেন এবং আমাকে স্যুটে একা রেখে গেলেন, সাথে কিছু নির্দেশনা। আমি টিভি দেখার চেষ্টা করলাম, কিন্তু মন বসাতে পারলাম না। আমার মাথায় শুধু মারোয়ার চিন্তা ঘুরছিল। ও এখন কোথায়, কি ভাবছে? ও কি সত্যিই আমাকে খুঁজছিল, নাকি তখনও রাগে ফুঁসছিল? সন্ধ্যায় মেধাতের আরেকটা মেসেজ এলো। মারোয়া এখন ওর হোটেলে, একদম একা। শরীফ ওকে বলেছে ওর ভাবার জন্য সময় দরকার। ও ভেঙে পড়েছে, কাঁদছে, কিন্তু ও এখনও ভাবছে যে দোষটা শরীফ আর ওর পরিবারের, ওর নিজের নয়। আগামীকাল আমরা এটা বদলে দেব। আমি মেসেজটা বারবার পড়লাম। আমার বুকের ভেতর এক তীব্র ব্যথা অনুভব করলাম। আমার মেয়ে কাঁদছে, ও ভেঙে পড়েছে, আর আমি ওর থেকে দূরে এখানে বসে আছি, যেখানে আমার ওর পাশে থাকা উচিত ছিল। কিন্তু মনের ভেতরের অন্য একটা কণ্ঠ মনে করিয়ে দিচ্ছিল যে ও নিজেই এই পথ বেছে নিয়েছিল, ওই আমাকে একা ফেলে গিয়েছিল। হয়তো ওর এই একাকিত্বের প্রয়োজন ছিল, যাতে ও আমার সেই একাকিত্বটা অনুভব করতে পারে। পরদিন খুব ভোরে মেধাতের মেসেজ এলো। তোমার সবচেয়ে ভালো পোশাকটা পরে নাও, আমরা দুপুর 2টোর সময় বেরোব। আজই সেই দিন যখন সব কিছু বদলে যাবে। আমার মনে ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ তৈরি হল। আমি একটা মার্জিত কালো রঙের জামা বেছে নিলাম এবং হালকা মেকআপ করলাম। আমি আয়নায় নিজেকে দেখলাম। কয়েকদিনের মধ্যে এই প্রথম মনে হল যে আমি আমার মর্যাদা কিছুটা ফিরে পেয়েছি। আমি আর সেই বিমানবন্দরের পরাজিত নারী ছিলাম না, আমি অন্য কেউ ছিলাম, আগের চেয়ে শক্তিশালী, বা অন্তত হওয়ার চেষ্টা করছিলাম। যখন মেধাত এলেন, তিনি আমার দিকে তাকিয়ে এবার সত্যিই একটু হাসলেন। চমৎকার, এখন চলো, মারোয়া আমাদের জন্য অপেক্ষা করছে, যদিও ও সেটা এখনও জানে না। আমরা গাড়িতে উঠলাম এবং দুবাইয়ের রাস্তায় চলতে শুরু করলাম। মেধাত বেশিরভাগ সময় চুপ ছিলেন, মাঝে মাঝে গম্ভীর স্বরে ফোনে কাঙোদের নির্দেশ দিচ্ছিলেন, যাদের আমি চিনি না। আমি তার পাশে হাত গুটিয়ে বসেছিলাম, আর আমার হার্টবিট পাগলের মতো চলছিল। আমি জানতাম না আমরা কোথায় যাচ্ছি বা সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি শুধু জানতাম আজ সব কিছুর একটা ফয়সালা হবে, এবং মারোয়ার সাথে খুব শীঘ্রই আমার দেখা হতে চলেছে। আমরা আসলে কোথায় যাচ্ছি? কৌতূহল সামলাতে না পেরে আমি অবশেষে জিজ্ঞেস করলাম। তিনি ফোনটা পাশে রেখে আমার দিকে তাকালেন। শহরের মাঝখানের এক দামি রেস্তোরাঁয়, যেখানে ধনী আর নামি দামি লোকেরা যায়। শরীফ ওই জায়গাটা খুব ভালো করে চেনে, কারণ ও ওখানে প্রায়ই যায়। তিনি একটু থেমে আবার বললেন, মারোয়া ওখানেই থাকবে। আমি শরীফের সাথে ওর একটা শেষ সাক্ষাতের ব্যবস্থা করেছি, যাতে সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। কিন্তু তারা কেউ জানে না যে আমরাও একই সময়ে ওই একই রেস্তোরাঁয় থাকব। আমি আতঙ্কে শিউরে উঠলাম। কি? আপনি এটা করতে পারেন না, এটা সবার সামনে ওর জন্য অপমানের হবে। আমার গলায় প্রতিবাদের সুর ছিল। তিনি শক্ত করে আমার হাত ধরলেন এবং আমাকে তার চোখের দিকে তাকাতে বাধ্য করলেন। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এটা অপমান নয়, বরং একটা শিক্ষা। মারোয়া নিজের চোখে দেখা দরকার যে তুমি ভেঙে পড়নি, তুমি এয়ারপোর্টে দিশাহারা হয়ে পড়ে থাকনি। ওর দেখা দরকার যে ও যত না যত্ন নিয়েছে তার চেয়ে বেশি কেউ তোমার যত্ন নিয়েছে, এবং ওর ওই অবুঝ কাজ তোমাকে ধ্বংস করতে পারেনি, বরং আরও শক্তিশালী করেছে। কিন্তু আমাকে একজন অপরিচিত লোকের সাথে দামি রেস্তোরাঁয় দেখা, আর ওদিকে ওর শরীফের সাথে সম্পর্কের সেই বাজে মুহূর্ত, এটা কিভাবে শিক্ষা হবে? ও তো ভাববে আমি ওকে বদলে নিয়েছি, আমি ওর পরোয়া করি না। আমি রুদ্ধ কণ্ঠে বললাম, ঠিক তাই, শুরুতেও সেটাই ভাববে, এবং ওর খুব হিংসে হবে, খুব রাগ হবে। কিন্তু তারপর যখন ও শান্ত হয়ে চিন্তা করবে, তখনও বুঝতে পারবে যে ওর নিজের অহংকার আর স্বার্থপরতার কারণে ও তার মাকে হারিয়েছে।
সেই একমাত্র মানুষকে যে তাকে নিঃশর্ত ভালোবাসত। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ় ছিল। এটা প্রতিশোধ নয়, এটা ওকে জাগিয়ে তোলা। আমি পুরোপুরি আশ্বস্ত হতে পারলাম না, কিন্তু তর্কের শক্তিও আমার ছিল না। হয়তো তিনিই ঠিক ছিলেন, হয়তো মারোয়ার এই ধাক্কাটার প্রয়োজন ছিল, অথবা হয়তো আমি নিজেকেই বোঝাচ্ছিলাম, কারণ আমার ভেতরের একটা অংশ চেয়েছিল যে ও আমার মতো সেই একই কষ্ট অনুভব করুক। আমরা রেস্তোরাঁয় পৌঁছালাম, বিশাল কাচের সামনের অংশ আর হালকা সোনালি আলোর এক চমৎকার ভবন। গেটে গার্ড ছিল আর সব জায়গায় দামি দামি গাড়ি পার্ক করা ছিল। আমরা গাড়ি থেকে নামলাম এবং মেধাত আমার হাতটা আলতো করে ধরলেন, যেন আমরা কোনো সাধারণ দম্পতি ডিনার করতে এসেছি। রেস্তোরাঁর ভেতরটা অবিশ্বাস্য রকমের বিলাসবহুল ছিল। মার্বেল মেঝে, ক্রিস্টাল ঝাড়বাতি, পরিপাটি করে সাজানো টেবিল আর ব্যাকগ্রাউন্ডে খুব হালকা ক্লাসিক্যাল মিউজিক পাচ্ছিল। ওয়েটার আমাদের কোণার একটা টেবিলের দিকে নিয়ে গেল, যেখান থেকে পুরো রেস্তোরাঁ দেখা যাচ্ছিল, কিন্তু একটা পাতলা পর্দার আড়ালে আমরা আধা লুকানো ছিলাম। এখান থেকে তুমি সবকিছু দেখতে পাবে, কিন্তু কেউ সরাসরি তোমাকে খেয়াল করবে না, মেধাত ফিসফিস করে বললেন। ওরা 10 মিনিটের মধ্যে আসবে। আমি বসলাম, আমার হাত কাঁপছিল। মেধাত কিছু খাবারের অর্ডার দিলেন, কিন্তু আমার খাবারের কথা ভাবার মতো অবস্থা ছিল না। আমার সমস্ত মনোযোগ ছিল প্রবেশপথের দিকে, কখন আমি আমার মেয়েকে দেখব সেই প্রতীক্ষায়। প্রতিটা মিনিট খুব ধীর গতিতে কাটছিল এবং প্রতিটি সেকেন্ড মনে হচ্ছিল আমি এই বুঝি ভেঙে পড়ব। তারপর হঠাৎ আমি তাকে দেখলাম। মারোয়া দরজা দিয়ে ভেতরে ঢুকল। ওর পরনে একটা সাধারণ সাদা জামা ছিল, কিন্তু ওর মুখটা খুব ফ্যাকাশে আর কান্নায় চোখগুলো ফুলেছিল। ও ধীরে ধীরে হেঁটে শরীফকে খুঁজছিল। তারপর আমি শরীফকেও দেখলাম। ও উল্টো দিকের এক টেবিলে আগেই বসেছিল। ওর মুখ খুব গম্ভীর, কোনো হাসি নেই। মারোয়া ওর কাছে গিয়ে সামনে বসল। এত দূর থেকেও আমি বুঝতে পারছিলাম যে ও খুব টেনশনে আছে আর ভয় পাচ্ছে। ও ওর সাথে কথা বলতে শুরু করল, কিন্তু শরীফ অন্যদিকে তাকিয়েছিল, ওর চোখের দিকে তাকাচ্ছিল না। আমি দেখলাম মারোয়ার ঠোঁট কাঁপছে। ও ওর হাত ধরার চেষ্টা করল, কিন্তু শরীফ হাত সরিয়ে নিল। আমার বুকে এক তীব্র যন্ত্রণা অনুভব করলাম। মারোয়া আমার সাথে যাই করুক না কেন, ওর এই কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। ও আমাদের টেবিলের কাছে এসে থামল এবং আমার দিকে অভিযোগের দৃষ্টিতে তাকিয়ে রইল। মা, তুমি এখানে কি করছো? আর এই লোকটাকে? ওর কণ্ঠস্বর ছিল বিস্ময় আর রাগে ভরা। আমি ওর দিকে তাকালাম এবং কয়েকদিনের মধ্যে এই প্রথমবার মনে হল আমি আমার আসল কণ্ঠস্বর ফিরে পেয়েছি। আমার ছোট মেয়ে, এসো আমরা কথা বলি। মারুয়া আমার সামনে দাঁড়িয়ে কাঁপছিল, ওর চোখের জল থামছিল না। ও আমার দিকে এমনভাবে তাকাছিল যেন ও কোনো ভূত দেখছে। ওর কাছে এটা ভাবাই অসম্ভব ছিল যে আমি এই বিলাসবহুল জায়গায় একজন অচেনা লোকের সাথে বসে আছি। মা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি এখানে কি করছো? আর এই লোকটাকে? ও আরও জোরে চেঁচিয়ে উঠল এবং রেস্তোরাঁর কিছু লোক আমাদের দিকে তাকাতে শুরু করল। আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু মেধাত একদম শান্ত ছিলেন, যেন কিছুই হয়নি। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম এবং সরাসরি ওর চোখের দিকে তাকালাম। ভালো হবে যদি আমরা বসে শান্তভাবে কথা বলি, আমি যতটা সম্ভব শক্ত গলায় বললাম। আমি বসব না, আমার এখনই উত্তর চাই। ও রাগে ফেটে পড়ল। মেধাত আলতো করে কিন্তু শক্তভাবে ওর কবজি ধরে ওকে পাশের চেয়ারে বসিয়ে দিলেন। বসুন এবং গলা নামিয়ে কথা বলুন। আমরা জনসমক্ষে আছি, আর আপনি নিশ্চয়ই নতুন কোনো দৃশ্য তৈরি করতে চান না। তিনি শান্ত কিন্তু আদেশের সুরে বললেন। মারুয়া রাগী চোখে তার দিকে তাকালো, কিন্তু কথা শুনল। ও চেয়ারের একপাশে কোনো মতে বসল। ওর শরীর খুব টানটান হয়েছিল এবং ও বারবার আমার আর ওর দিকে তাকাচ্ছিল। আপনি কে? আমার মায়ের সাথে আপনার সম্পর্ক কি? ও সরাসরি তাকে জিজ্ঞেস করল। মেধাত এক শীতল হাসি হাসলেন। আমার নাম মেধাত, আর আপনার মা আমার মেহমান হয়ে আছেন যখন থেকে আপনি তাকে কোনো কিছু ছাড়াই বিমানবন্দরে একা ফেলে এসেছেন। তার কথাগুলো ছিল তলোয়ারের মতো ধারালো আর পরিষ্কার। মারুয়ার মুখ লাল হয়ে গেল এবং ও আমার দিকে অভিযোগের নজরে তাকাল। তুমি ওর সাথে গিয়েছ? একজন অচেনা লোকের সাথে? কিভাবে পারলে তুমি? তোমার আত্মসম্মান কোথায়? ওর কথাগুলো আমার ভাবনার চেয়েও বেশি আঘাত দিল। আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল, কিন্তু আমি চোখের জল পড়তে দিলাম না। আমার আত্মসম্মান? আমি কাঁপানো কিন্তু দৃঢ় গলায় বললাম। তুমি আত্মসম্মানের কথা বলছ? আমাকে একটা অচেনা দেশের বিমানবন্দরে কোনো ফোন, কোনো মানিব্যাগ ছাড়া একা ফেলে আসার পর? আমার চোখের সামনে আমার টিকিট বাতিল করে দেওয়ার পর? তুমি তখন হাসছিলে? আমার কণ্ঠস্বর নিজের অজান্তেই চড়ে গেল। তুমি একবারের জন্যও ভাবনি আমার কি হবে? আমি কিভাবে ফিরব, কি করব,
তা নিয়ে তোমার কোনো চিন্তা ছিল না। তোমার মাথায় শুধু একটাই চিন্তা ছিল যে তুমি আমার থেকে মুক্তি পেয়ে তোমার প্রেমিক শরীফের কাছে যেতে চেয়েছিলে। মারুয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ওর মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। তুমি শরীফের কথা জানলে কিভাবে? ও ফিসফিস করে বলল, আমি সব কিছু জানি। আমি জানি এই সফরটা কোনো পারিবারিক ছুটি ছিল না, বরং ওকে দেখার একটা সুযোগ ছিল। আমি জানি তুমি প্রতিদিন ওর সাথে দেখা করতে, যখন আমি ভাবতাম তুমি কেনাকাটা করছো। তুমি কেনাকাটা করছিলে, অথচ আমি জানতাম যে ওই তোমাকে বুঝিয়েছিল যে আমি একটা বোঝা। আমি তোমার সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছি। আমি কথা বলছিলাম আর অবশেষে আমার গাল বেয়ে অশ্রু ঝরতে শুরু করেছিল। আমি এটাও জানতাম যে ও আজ তোমাকে ছেড়ে চলে গেছে। তোমাকে একটি সাধারণ রেস্তোরাঁয় টেবিলের ওপর একা বসিয়ে কাঁদিয়ে রেখে গেছে, ঠিক যেভাবে তুমি আমাকে বিমানবন্দরে ফেলে গিয়েছিলে। মারুয়া এখন আরও জোরে কাঁদতে লাগল এবং তার মুখ দুই হাতের মাঝে গুঁজে লাগল। ও আমাকে ছেড়ে চলে যাবে আমি জানতাম না। আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে, ও রুদ্ধ কণ্ঠে বলল। আর আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমি যন্ত্রণার সাথে বললাম। আমি ভেবেছিলাম 10 বছরের আত্মত্যাগ, রাত জাগা আর কষ্ট, নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে তোমাকে একটা সম্মানজনক জীবন দেওয়া, এসবই যথেষ্ট ছিল এটা বোঝার জন্য যে আমি তোমার শত্রু নই। কিন্তু মনে হচ্ছে আমি ভুল ছিলাম। মারোয়া মাথা তুলল। কান্নায় তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। আমি দুঃখিত মা, আমি খুব দুঃখিত। আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। আমি রাগান্বিত ছিলাম, বিভ্রান্ত ছিলাম। আর শরীফ এমন সব কথা বলতো যা আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে তুমিই আমার সব সমস্যার মূল। ও আমার দিকে হাত বাড়িয়ে দিতে লাগল। দয়া করে আমাকে ক্ষমা করো, আমি আর কখনো এমন করব না, তোমাকে কসম করে বলছি। আমি ওর হাতের দিকে তাকালাম, তারপর ওর মুখের দিকে। আমার ভেতরের একটা বড় অংশ ওকে তক্ষুনি ক্ষমা করে দিতে চাইছিল, ওকে জড়িয়ে ধরে বলতে চাইছিল যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মেধাতের কণ্ঠস্বর আমার চিন্তা থামিয়ে দিল। ক্ষমা চাওয়া সহজ, কঠিন হলো আচরণ পরিবর্তন করা, তিনি কঠোর স্বরে বললেন। তিনি মারোয়ার দিকে নিষ্ঠুর চোখে তাকালেন। তুমি শুধু তোমার মাকে বিমানবন্দরে ফেলেই আসনি, বরং মানুষের সামনে তাকে অপমান করেছ। তুমি তার উপর চিৎকার করেছ, ব্যাগ ছিনিয়ে নিয়েছ, টিকিট বাতিল করেছ। আর এই সবই করেছ কারণ তিনি তোমার না চেনা এক ছেলের সাথে সম্পর্কের সায় দেননি। আপনি এসব করেছেন, তাই না? আপনিই শরীফের পরিবারকে আমার ব্যাপারে বলেছেন, আপনি ওর সাথে আমার সম্পর্ক নষ্ট করেছেন। ও এখন চিৎকার করছিল এবং আমাদের চারপাশের মানুষের পরোয়া করছিল না। কেন আপনি এটা করলেন? আপনাকে কে এই অধিকার দিয়েছে? মেধাত ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার দীর্ঘ দেহ আর ব্যক্তিত্ব তাকে ভয়ঙ্কর করে তুলছিল। আমি তোমার সম্পর্ক নষ্ট করিনি, তুমি নিজেই তা নষ্ট করেছ যখন তুমি তোমার মায়ের প্রতি অসম্মান দেখিয়েছ। শরীফের পরিবার এমন কোনো মেয়েকে চায় না যে তার মাকে সবার সামনে অপমান করতে পারে, কারণ তারা জানে যে নিজের মায়ের সাথে এমন করতে পারে সে যে কোনো কিছুই করতে পারে। তিনি ওর দিকে এক কদম এগিয়ে এলেন। আমি শুধু নিশ্চিত করেছি যেন সত্যটা সঠিক মানুষের কাছে পৌঁছায়। আর এখন তুমি নিজের কাজের ফল ভোগ করছ, এর বেশি কিছু নয়। মারোয়া হঠাৎ বসে পড়ল। মনে হলো তার সব শক্তি হঠাৎ শেষ হয়ে গেছে। ও মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগল। আমি ওর পাশে বসলাম এবং ওর কাঁধে হাত রাখলাম। আমার হাতের স্পর্শে ওর শরীর কেঁপে উঠতে অনুভব করলাম। মারোয়া, আমার দিকে তাকাও, আমি নরম স্বরে বললাম। ও ধীরে ধীরে মাথা তুলল। ওর চোখ যন্ত্রণায় আর অনুতপ্ততায় ভরা ছিল। আমি তোমাকে শাস্তি দিতে চাই না, আমি শুধু চাই তুমি বোঝো যে জীবন কোনো খেলা নয়, আর যারা তোমাকে ভালোবাসে তারা কোনো ফেলে দেওয়ার মতো বস্তু নয় যে প্রয়োজন শেষ হলে ছুড়ে দেবে। আমি জানি মা, আমি জানি আমি ভুল করেছি, ও কাঁপানো গলায় বলল। কিন্তু আমি এটা কিভাবে ঠিক করব? আমি তোমার সাথে যা করেছি তার ক্ষতিপূরণ কিভাবে দেব? আমি দীর্ঘক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম এবং অনুভব করলাম আমার চোখের জল আবার পড়ছে। তুমি আবার আমার মেয়ে হয়ে ওঠো, আমাকে সম্মান করো, আমার করা ত্যাগের মূল্য দাও। আর কখনো কাউকে, সে যেই হোক না কেন, এই সুযোগ দিও না যেন সে তোমাকে বোঝায় যে তোমার মা একটা বোঝা। মারোয়া আমার দিকে হাত বাড়িয়ে দিল এবং এবার আমি দ্বিধা করলাম না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম এবং অনুভব করলাম ও আমার কোলে ভেঙে পড়ছে। আমরা রেস্তোরাঁর মাঝখানে একসাথে কাঁদলাম এবং আমাদের চারপাশের মানুষের কথা আর ভাবলাম না। আমার কাছে তখন একটাই গুরুত্ব ছিল যে আমার মেয়ে আবার আমার কোলে ফিরে এসেছে
এবং ও এখন বুঝতে পেরেছে, সত্যিই বুঝতে পেরেছে। আমরা দীর্ঘক্ষণ জড়িয়ে ধরে রইলাম। আমি অনুভব করলাম মারোয়ার চোখের জলে আমার কাঁধ ভিজে যাচ্ছে এবং ওর শরীর প্রচণ্ডভাবে কাঁপছে। ও বারবার বলছিল, আমি দুঃখিত। প্রতিটি শব্দ ওর কান্নার ভেতর থেকে অনেক কষ্টে বের হচ্ছিল। ও যখন ছোট ছিল, যেভাবে আমি ওর চুলে হাত বুলিয়ে দিতাম, আজকেও সেভাবে হাত বুলিয়ে দিলাম। আমার হৃদয়ে এক গভীর যন্ত্রণা অনুভব করলাম। এই সেই ছোট্ট মেয়ে যাকে আমি একা বড় করেছি, যে মেয়েটি আমার পুরো পৃথিবী ছিল। কিভাবে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম? অবশেষে আমি ওর থেকে একটু দূরে সরে আসলাম এবং ওর মুখটা আমার 2 হাতের মাঝে নিলাম। মারোয়া, আমার দিকে তাকাও, আমি দৃঢ় কিন্তু ভালোবাসা মাখানো গলায় বললাম। ও ফোলা লাল চোখ নিয়ে আমার দিকে তাকালো। বিমানবন্দরে যা ঘটেছে, তুমি আমাকে যা বলেছ, যা করেছ, তা আমি সহজে ভুলব না। কিন্তু আমি জানতে চাই, কেন তুমি এমন করলে? কি তোমাকে এতটা বদলে দিয়েছিল? মারোয়া কাঁপানো হাতে চোখের জল মুছল। জানি না মা, আমার দম বন্ধ লাগছিল। মনে হতো তুমি সবসময় আমার ওপর নজর রাখছ, সব কিছু নিয়ে প্রশ্ন করছ। আর যখন শরীফের সাথে দেখা হলো, আমি প্রথমবারের মতো মনে করলাম আমি স্বাধীন। ও আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো, আমাকে স্পেশাল অনুভব করাতো। আর যখন তুমি ওর ব্যাপারে প্রশ্ন করতে শুরু করলে আর ওকে নিয়ে সন্দেহ করলে, আমার মনে হলো তুমি আমার সুখ নষ্ট করার চেষ্টা করছো। ও থামল এবং নিজের হাতের দিকে তাকালো। আর সেদিন সকালে এয়ারপোর্টে যখন ওর থেকে মেসেজ পেলাম যে আমাদের একা দেখা করা উচিত এবং তুমি একটা সমস্যা যাকে সরিয়ে দেওয়া দরকার, তখন আমি আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম তুমি সত্যিই আমার পথের কাঁটা। আমার বুকে আবার রাগ চড়ে বসল। কোনো ছেলে কি এর যোগ্য যে তুমি তার জন্য এক অচেনা দেশে তোমার মাকে একা ফেলে আসবে? ও কি এর যোগ্য যে তুমি আমাকে মানুষের সামনে অপমান করবে? আমার গলা আবার চড়ে গিয়েছিল। আমি তখন কিছু ভাবছিলাম না মা, আমি রাগে অন্ধ ছিলাম এবং আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে আমি আর ছোট বাচ্চা নই, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। ও ক্ষীণ স্বরে বলল। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে আমি কত বড় বোকা ছিলাম। শরীফ আমাকে ভালোবাসত না, ও শুধু আমাকে ব্যবহার করছিল। আর তুমিই একমাত্র ব্যক্তি যে সত্যিই আমার পরোয়া করতে। এতক্ষণ চুপ করে থাকা মেধাত এবার কথা বললেন। এখন যখন এটা বুঝতে পেরেছ, তখন তুমি কি করবে? তিনি গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন। মারুয়া বিভ্রান্ত চোখে তার দিকে তাকালো। জানি না, আমার মনে হচ্ছে আমি সবকিছু ধ্বংস করে দিয়েছি। মায়ের সাথে সম্পর্ক, শরীফের সাথে সম্পর্ক, আমার সম্মান, সবকিছু। আমি জানি না এইসব কিভাবে ঠিক করব। তুমি সবকিছু একসাথে ঠিক করতে পারবে না, মেধাত শান্তভাবে বললেন। তবে ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে পারো। প্রথমত, তোমাকে তোমার মায়ের কাছে সত্যিকারের ক্ষমা চাইতে হবে, শুধু কথায় নয়, কাজেও। দ্বিতীয়ত, এই অভিজ্ঞতা থেকে তোমাকে শিখতে হবে যে জীবন সোশ্যাল মিডিয়ায় যেমন দেখায় তেমন নয়, এবং সত্যিকারের সম্পর্ক মিষ্টি কথার ওপর নয়, বরং সম্মান আর বিশ্বাসের ওপর গড়ে ওঠে। তিনি আমার দিকে তাকালেন এবং বললেন, তৃতীয়ত, তোমাকে তোমার মায়ের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য কাজ করতে হবে, এবং এতে সময় লাগবে। মারোয়া ধীরে ধীরে মাথা নাড়ল। আমি এই সব করব মা, তোমাকে কথা দিচ্ছি। আমি যা করেছি তার সব ক্ষতিপূরণ দেব। ও দৃঢ় কণ্ঠে বলল। আমি তোমাকে বিশ্বাস করতে চাই মারুয়া, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমি সততার সাথে বললাম। ভয় হচ্ছে যে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আমি আবার আমাদের সম্পর্কে বিনিয়োগ করব আর তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে। ও শক্ত করে আমার হাত ধরল। আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না মা, কসম করছি, কখনো না। হঠাৎ মারুয়ার ফোন বেজে উঠল। ও ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকালো। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা শরীফ, ও ফিসফিস করে বলল। ওকে উত্তর দিও না, আমি সাথে সাথে বললাম। কিন্তু ও ততক্ষণে কল রিসিভ করে ফেলেছিল। হ্যালো, ও কাঁপানো গলায় বলল। আমি স্পিকার থেকে শরীফের গলা শুনতে পেলাম। ও খুব রাগান্বিত ছিল। মারুয়া, তুমি কি করেছ? আমার পুরো পরিবার এখন আমাদের সম্পর্কের কথা জানে এবং তারা খুব রেগে আছে। তারা বলছে তুমি এক অভদ্র মেয়ে, তুমি তোমার মাকে বিমানবন্দরে ফেলে এসেছ। ওদেরকে এই কথা বলেছে। মারুয়া বিস্ময় ভরা চোখে আমার দিকে, তারপর মেধাতের দিকে তাকালো। আমি জানি না শরীফ, কিন্তু এখন যা গুরুত্ব রাখে তা হলো তারা সত্যটা জানে। ও আমার ভাবনার চেয়েও জোরালো গলায় বলল। সত্য হলো তুমি সব কিছু শেষ করে দিয়েছ। আমার বাবা বলছে তোমার সাথে সব সম্পর্ক এখনই চুকিয়ে দিতে হবে, না হলে সে আমার খরচ বন্ধ করে দেবে আর আমাকে কুড়েতে পাঠিয়ে দেবে। শরীফের গলায় রাগ আর অভিযোগ ছিল। হয়তো তোমার সেটাই করা উচিত শরীফ, হয়তো তোমার পরিবারই ঠিক ছিল, মারুয়া বলল, এবং ওর চোখের জল আবার পড়তে লাগল।
আমি সেই মেয়ে ছিলাম না যার তোমার সাথে থাকা উচিত ছিল। আমি একটা বোকা মেয়ে ছিলাম যে তার মাকে এক অযোগ্য মানুষের জন্য ছেড়ে গিয়েছিল। শরীফ এক মুহূর্ত চুপ থাকল, তারপর শীতল গলায় বলল, আমি খুশি যে তুমি অবশেষে এটা বুঝতে পেরেছ। আমাকে আর কখনো ফোন করবে না। এরপরও ফোন কেটে দিল। মারুয়া ফোনটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল, তারপর সেটা টেবিলের ওপর রাখল। সব কিছু শেষ হয়ে গেল, ও ফিসফিস করে বলল। না, সব কিছু শেষ হয়নি, আমি জোর দিয়ে বললাম। একটা বিষাক্ত সম্পর্ক শেষ হয়েছে যা তোমাকে ধ্বংস করে দিত, কিন্তু তোমার জীবন শেষ হয়ে যায়নি। আর আমি এখনও এখানে আছি এবং থাকব। আমি আবার ওর হাত ধরলাম। আমরা একসাথে কায়রোতে ফিরে যাব এবং নতুন করে শুরু করব, কিন্তু এবার নতুন শর্তে, এমন শর্তে যেখানে তুমি নিজেকেও সম্মান করবে আর আমাকেও। মারোয়া শব্দ করে কেঁদে উঠল এবং আমার কাঁধে মাথা রাখল। আমি তোমাকে ভালোবাসি মা, অনেক ভালোবাসি, আর সব কিছুর জন্য আমি খুব দুঃখিত। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম এবং অনুভব করলাম আমার চোখের জল আবার পড়ছে। আমিও তোমাকে ভালোবাসি মা, আর আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি এই ঘটনা থেকে শিক্ষা নেবে। মেধাত ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং টেবিলে কিছু টাকা রাখলেন। আমি এখন তোমাকে তোমার মেয়ের সাথে একা থাকতে দিচ্ছি, তোমাদের অনেক কথা বলার আছে, তিনি শান্ত গলায় বললেন। আমি তার দিকে তাকালাম এবং প্রথমবারের মতো এক সত্যিকারের কৃতজ্ঞতা অনুভব করলাম। আপনাকে ধন্যবাদ মেধাত, সব কিছুর জন্য ধন্যবাদ, আমি সততার সাথে বললাম। তিনি হালকা হাসলেন। ধন্যবাদের প্রয়োজন নেই, শুধু নিশ্চিত করো যে তোমার মেয়ে শিক্ষা পেয়েছে। এরপর তিনি ঘুরে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেলেন এবং আমাদের দুজনকে একা রেখে গেলেন। আমি মারুয়ার সাথে ঘণ্টার পর ঘণ্টা বসে কথা বললাম। আমরা কাঁদলাম, মাঝে মাঝে হাসলামও। আমরা সব কিছু নিয়ে কথা বললাম, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আমরা ওই বাবাকে নিয়ে কথা বললাম যাকে আমরা হারিয়েছি, আমার একাকী লগাইয়ের কষ্ট নিয়ে, আমার ভয় আর আশা নিয়ে। ও তার মনের কথা বলল, ওর ওপর থাকা চাপ, ওর স্বাধীন হওয়ার ইচ্ছা। আমরা একে অপরকে এমনভাবে বুঝতে পারলাম যেভাবে আগে কখনো বুঝিনি। আমরা যখন রেস্তোরাঁ থেকে বের হলাম তখন সূর্য ডুবে গেছে এবং শহরটি আলোয় ঝলমল করছিল। মারোয়া শক্ত করে আমার হাত ধরল এবং আমরা রাস্তায় হাঁটতে লাগলাম। আমাদের সামনে কি অপেক্ষা করছিল আমরা জানতাম না, কিন্তু আমরা একসাথে ছিলাম এবং সেই মুহূর্তের জন্য ওটাই যথেষ্ট ছিল। আমার মনে হলো আমাদের মাঝে গভীর আর বাস্তব কিছু একটা বদলে গেছে। পরদিন আমি আর মারোয়া সেই একই হোটেল স্যুটে ঘুম থেকে উঠলাম যেখানে আমি গত কয়েকদিন ছিলাম। ও আমার পাশেই বিছানায় ঘুমাচ্ছিল। কয়েকদিনের মধ্যে এই প্রথম ওর মুখটা খুব শান্ত দেখাচ্ছিল। আমি কয়েক মিনিট ওর দিকে তাকিয়ে থাকলাম এবং আমাদের কাটানো ভালো মন্দ সব মুহূর্ত মনে করলাম। সব কষ্ট আর সমস্যার পরেও আমরা এই মুহূর্তে পৌঁছাতে পেরেছি বলে আমি গভীর কৃতজ্ঞতা অনুভব করলাম। মারোয়া ধীরে ধীরে ঘুম থেকে উঠল এবং চোখ খুলল। আমাকে দেখে ও একটু লাজুক হাসি দিল। শুভ সকাল মা, ও নরম গলায় বলল। শুভ সকাল মা, আমি উত্তর দিলাম এবং ওর চুলে আদুরে হাত বুলিয়ে দিলাম। আজকে কেমন লাগছে তোমার? ও একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে হচ্ছে আমি খুব হালকা হয়ে গেছি, বুক থেকে যেন এক বিশাল পাথর নেমে গেছে। কিন্তু আমার খুব লজ্জা আর অনুশোচনা হচ্ছে সব কিছুর জন্য। অনুশোচনা হওয়া ভালো একটা শুরুর ধাপ, কিন্তু এখন যা গুরুত্ব রাখে তা হলো তুমি এরপর কি করবে, আমি দৃঢ়ভাবে বললাম। ও মাথা নাড়ল। আমি জানি, আর আমি তোমার থেকে যা যা নিয়েছিলাম সব ফিরিয়ে দিয়ে শুরু করতে চাই, তোমার ফোন, মানিব্যাগ, পাসপোর্ট, সব কিছু। ও বিছানা থেকে উঠে কোনায় রাখা ওর ব্যাগের কাছে গেল। ও আমার হ্যান্ডব্যাগটা বের করে আনলো এবং আমার দিকে নিয়ে এলো। এই যে সব এখানে, আমি একটা কিছুও ছুঁইনি। আমি ব্যাগটা নিলাম এবং খুললাম। সব কিছু ঠিকঠাক জায়গায় ছিল, আমার ফোন, মানিব্যাগ, কাগজপত্র। আমি খুব স্বস্তি অনুভব করলাম। ধন্যবাদ, আমি সহজভাবে বললাম। সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। মারোয়া দরজা খুলতে গেল এবং দেখল হোটেলের একজন কর্মী বড় একটা সাদা খাম নিয়ে দাঁড়িয়ে আছে। এটা মিস্টার মেধাতের পক্ষ থেকে আপনাদের জন্য, তিনি নম্রভাবে বললেন এবং চলে গেলেন। মারোয়া সাবধানে খামটা খুলল। ভেতরে কায়রোর জন্য সেই একই দিনে সন্ধ্যার 2টো বিমান টিকিট ছিল, আর পরিষ্কার অক্ষরে লেখা একটা চিরকুট ছিল। বাড়ি ফেরার সময় হয়েছে, শুভ সফর, আর শিক্ষাটা সবসময় মনে রেখো। আমি মারোয়ার দিকে তাকালাম এবং আমরা দুজনেই হাসলাম। মনে হচ্ছে মেধাত সিদ্ধান্ত নিয়েছেন যে শিক্ষার সময় শেষ হয়েছে। মারোয়া বলল, হ্যাঁ, আর আমি তার কাছে চিরঋণী। আমি সততার সাথে বললাম, তিনি না থাকলে আমরা এই মুহূর্তে পৌঁছাতে পারতাম না। দিনের বাকি সময়টা আমরা একসাথে কিছুটা কেনাকাটা আর অনেক গল্প করে কাটালাম।
মারোয়া এখন সেই মেয়েটার থেকে সম্পূর্ণ আলাদা যাকে আমি এয়ারপোর্টে দেখেছিলাম। ও এখন অনেক শান্ত, অনেক নম্র আর আমার অনুভূতির প্রতি অনেক বেশি যত্নশীল। ও প্রতিটা বিষয়ে আমার মতামত নিচ্ছিল। ওর নিজের খরচ থেকে আমাদের কেনা সবকিছুর দাম দেওয়ার জেদ করছিল। আমি অন্তত অল্প হলেও তোমার ক্ষতিপূরণ দিতে চাই, ও বলছিল। সন্ধ্যায় আমরা বিমানবন্দরে গেলাম। এবার সবকিছু একদম অন্যরকম মনে হচ্ছিল। আমরা ঝগড়া করছিলাম না, বরং কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছিলাম, মাঝে মাঝে হাসছিলাম আর গত কয়েকদিনের কথা মনে করছিলাম। সিকিউরিটি গেটের কাছে মারোয়া হঠাৎ থামল এবং আমার দিকে ফিরল। মা, আমি কথা দিচ্ছি এখানে আমি যা শিখেছি তা কখনো ভুলব না, আর কথা দিচ্ছি আজ থেকে আমি আরও ভালো মেয়ে হব। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি তোমার ওপর বিশ্বাস করি মা, আর আমি জানি তুমি পারবে। বিমানে আমরা পাশাপাশি বসলাম। পুরো সফরে মারোয়া আমার হাত ধরেছিল, যেন ও ভয় পাচ্ছিল যে হাত ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। আমি জানালার বাইরে তাকালাম এবং দেখলাম দুবাই শহরটা নিচে ছোট হয়ে আসছে, সেই শহর যা আমার জীবনের কঠিনতম দিনগুলোর সাক্ষী ছিল এবং আমার মেয়ের সাথে আমার সম্পর্কের এক বাস্তব পরিবর্তনেরও সাক্ষী ছিল। যখন কায়রোতে পৌঁছালাম তখন বেশ ঠান্ডা ছিল এবং বিমানবন্দর যথারীতি ভিড়ে ঠাসা ছিল, কিন্তু আমি এক বিশাল শান্তি অনুভব করলাম। আমি আমার দেশে, আমার শহরে, আমার মেয়ের সাথে ছিলাম। আমরা ট্যাক্সি নিয়ে বাড়িতে এলাম এবং পুরোটা পথ মারোয়া আমাকে ওর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বলছিল, কিভাবে ও পড়াশোনায় মন দেবে আর কিভাবে আরও দায়িত্বশীল হবে। বাড়িতে ঢোকার পর এক অদ্ভুত উষ্ণতা অনুভব করলাম, যা অনেক দিন ধরে পাইনি। সবকিছু তেমনই ছিল যেমনটা ফেলে গিয়েছিলাম, কিন্তু আমাদের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। আমরা সোফায় একসাথে বসলাম, চা খেলাম এবং গভীর রাত পর্যন্ত গল্প করলাম। বহু বছরের মধ্যে এই প্রথম সেই রাত্রিতে আমার মনে হলো যে আমার মেয়ে সত্যিই আমার পাশে আছে, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও। ঘুমানোর আগে মারোয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং কানে কানে ফিসফিস করে বলল, ভালোবাসি মা, আর সব কিছুর জন্য আমি দুঃখিত। আমি ওর কানে ফিসফিস করে বললাম, আমিও তোমাকে ভালোবাসি মা, আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। দুবাই থেকে ফেরার পর 3 মাস কেটে গেছে। জীবন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে, কিন্তু আগের মতো নয়। এখন জীবন আরও সুন্দর। মারোয়া অনেক বদলে গেছে। ও এখন অনেক পরিণত, অনেক বেশি শ্রদ্ধাশীল আর সবকিছুর কদর করতে জানে। ও আমাকে ঘরের কাজে সাহায্য করে, আমার সারাদিনের কথা জানতে চায় এবং আগের চেয়ে অনেক বেশি সময় আমার সাথে কাটায়। আমাদের সম্পর্ক এখন আরও মজবুত হয়েছে, যা পারস্পরিক শ্রদ্ধা আর সত্যিকারের বোঝাপড়ার উপর দাঁড়িয়ে আছে। আর মেদেহাতের কথা বলতে গেলে, রেস্তোরাঁর সেই দিনের পর তার সাথে আর দেখা হয়নি, কিন্তু ফেরার 1 সপ্তাহ পর আমি তার থেকে একটা মেসেজ পেয়েছিলাম। ছোট একটা মেসেজ ছিল, সবকিছু ভালোভাবে শেষ হয়েছে জেনে খুশি হলাম। সবসময় মনে রাখবেন, মায়েরা জীবনের সেরা জিনিসগুলোর দাবিদার। আমি মেসেজটার উত্তর দিইনি, কিন্তু সেটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। সেই অপরিচিত লোকটির স্মৃতি, যিনি আমার জীবনের মোড় এমনভাবে ঘুরিয়ে দিয়েছিলেন যা আমি কল্পনাও করিনি। এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে জীবন আমাদের কঠিনতম পরিস্থিতির সামনে দাঁড় করাতে পারে, কিন্তু এই পরিস্থিতিগুলোই আমাদের নিজেদের আসল রূপ আর আমাদের চারপাশের মানুষের আসল চেহারাটা চিনিয়ে দেয়। আমি শিখেছি যে মর্যাদা আমাদের ভালোবাসার মানুষের থেকে আসে না, বরং আমাদের নিজেদের ভেতর থেকে আসে। আর আমি শিখেছি যে সত্যিকারের সম্পর্কগুলো মাঝে মাঝে ধাক্কা হওয়ার প্রয়োজন পড়ে, যাতে সেগুলো আরও শক্তিশালী হতে পারে। প্রতিদিন ঘুমানোর আগে আমি মারোয়ার ঘরের দিকে তাকাই, যখন ও ঘুমিয়ে থাকে, এবং এক গভীর কৃতজ্ঞতা অনুভব করি। আমি ওকে চিরতরে হারাইনি, বরং ওকে আরও সুন্দরভাবে ফিরে পেয়েছি। আর এখন আমি জানি ও সবসময় আমার পাশে থাকবে, বাধ্য হয়ে নয়, বরং ও নিজেই তা বেছে নিয়েছে বলে। মেদেহাত না থাকলে কি আমি এই মুহূর্তে পৌঁছাতে পারতাম? জানি না। তবে আমি জানি যা যা ঘটেছে তা ঘটার প্রয়োজন ছিল, যাতে আমরা এখানে এই বোঝাপড়া আর সত্যিকারের ভালোবাসার জায়গায় পৌঁছাতে পারি। আপনি কি কখনো আপনার প্রিয় কারো সাথে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন?